অবনী শেখের কথায় হৃদিত মলিন হেসে বলে, এখন না হয় ঠিক আছেন মা। এইভাবে না খেয়ে থাকলে কতক্ষণ ঠিক থাকতে পারবেন? বাবার কাছে কিন্তু আমি অসুস্থ কাউকে অ্যালাউ করব না। হৃদিতের কথা বলার ধরন দেখে উপস্থিত তিন মায়েরই মুখে হাসি ফুটে ওঠে। আয়েশা চৌধুরী হৃদিতের হাত ধরে নিচের পাশে বসিয়ে দেন। পাগল ছেলে আমার, সবাইকে যে এত খাওয়ানোর চেষ্টা করছিস, তা তুই খেয়েছিস কিছু? হৃদিত অকপটে মিথ্যা বলে, হ্যাঁ, আমি খেয়েই মেহেরিমাদের জন্য খাবার নিয়ে আসলাম। তোমরা বসো, আমি খাবার নিয়ে আসি। হৃদিত উঠতে নিলেই সেখানে উপস্থিত হয় শ্রেয়া চৌধুরী। ওনার সাথে দাঁড়িয়ে আছে একটা 20-21 বছরের মেয়ে। মেয়েটার হাতে খাবারের বড় একটা ব্যাগ। খাবার আনতে যেতে হবে না বাবা, আমি রান্না করে এনেছি। বাইরে তৈলাক্ত খাবার খাওয়ার দরকার নেই তোমাদের, অসুস্থ হয়ে পড়বে তো। আপনাকে রান্না করতে কে বলেছে? এখানে কেউ খেতে চেয়েছে আপনার হাতের রান্না? মুহূর্তে শ্রেয়া চৌধুরীর মুখে আধার নেমে আসে। ছলছল চোখে নিচের ছেলের দিকে তাকিয়ে থাকেন। আহা রিদিত বাবা আমার, রাগ করে না, আপা ভালোই তো করছে। আপা আপনি এদিকে আসুন, ওর কথায় কিছু মনে করেন না। বোকা ছেলেটা আমার, কখন কোথায় কি যে বলে তার ঠিক নেই। আয়েশা চৌধুরীর বলা কথাটা তীরের মতো বেঁধে শ্রেয়া চৌধুরীর বুকে। শ্রেয়া চৌধুরী তখনও ছেলের দিকে তাকিয়ে আছেন। ওনার দৃষ্টি যেন চিৎকার করে বলছে, আমি জন্মদাত্রী মা হয়েও তোমার কাছে এতটা পর হয়ে গেলাম বাবা। আমার থেকে অন্যদেরই তোমার ওপর বেশি অধিকার হয়ে গেল। এ কোন পাপের শাস্তি দিচ্ছ তুমি আমায়? হৃদিত নিচে দৃষ্টি নামিয়ে নেয়। মায়ের করুণ দৃষ্টির দিকে তাকিয়ে থাকার ক্ষমতা ওর নেই। যতই হোক মা তো। এই এক সময় এই মানুষটাই ওর পৃথিবী ছিল। তাই এই দৃষ্টিতে এখনো বুক কাঁপে। বুকটা ভার হয়ে ওঠে। মা তো পবিত্র নিষ্পাপ হয়, তাহলে ওর মা কেন পাপী হলো? মা ছেলের মাঝে এমন আকাশ ছোঁয়া প্রাচীর কেন উঠল? হৃদিতের দিকে তাকিয়ে অবনী শেখ মুচকি হাসেন। ছেলেটাকে বড্ড অদ্ভুত লাগে ওনার কাছে। ভেতরে এক আর বাইরে এক, শক্ত খোলসে মোড়ানো মানুষগুলোই বোধহয় এমন। সবাই মিলে এক প্রকার জোর করে অবনী শেখকে খাওয়ানোর জন্য নিয়ে যান। অবনী শেখ হৃদিতের কথা ফেলতে না পেরে অনিচ্ছা নিয়েই ওনাদের সাথে যান। হৃদিত ফ্লোরের দিকে তাকিয়ে বসে আছে। শ্রেয়া চৌধুরী ধীর পায়ে হেঁটে এসে দূরত্ব রেখে হৃদিতের পাশের চেয়ারে বসে হাতে থাকা খাবারের বক্সটা দুজনের মাঝের চেয়ারটাতে রাখে। আমি জানি তুমি এখনো কিছু খাওনি। তোমার পছন্দের কাচ্চি রান্না করে এনেছি। তুমি আমার হাতের রান্না খাবে না বলেই শেফালিকে নিয়ে দিয়ে রান্না করিয়েছি। আমার কথাটা রাখো প্লিজ, খেয়ে নিও বাবা। হৃদিত ফ্লোরে দৃষ্টিপাত রেখেই জবাব দেয়, ক্ষুধা নেই। আমি খাইয়ে দিই। প্রয়োজন নেই। কথাটা বলে হৃদিত উঠে দাঁড়ায়। ততক্ষণে মেহরিমা মাধবী উপস্থিত হয়েছে। এখানেই থাকিস। ডক্টর নার্সদের কখন কি দরকার হয় না হয় বলা তো যায় না। কোনো কিছু দরকার পড়লেই আমাকে কল করবি, আমি কাছেই আছি। মেহরিমাকে জবাবটুকু দেওয়ার সুযোগ না দিয়ে ওখান থেকে দ্রুত কদমে চলে যায় হৃদিত। পেছনে ফেলেছে একজোড়া ছলছল চোখের ব্যথিত হৃদয়ের জননীকে, যে মানুষটার বুকে বয়ে চলেছে ঘূর্ণিঝড়। শ্রেয়া চৌধুরীর চোখে জল, মুখে মলিন হাসি নিয়ে নিচের প্রাণের টুকরো ছেলের প্রস্থানের দিকে তাকিয়ে থাকে। আহা জীবন! এই জীবন যেন নাটকের চেয়েও নাটকীয়। যাদের জন্য সব ভুলে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখেছিল, আজ যেন এক নিমেষেই সবটা মিথ্যে হয়ে গেল। শ্রেয়া চৌধুরী এক মুহূর্ত উপলব্ধি করলেন এই জীবনের আর কোনো মূল্য নেই। আমার বাবাটা সকাল থেকে এখনো কিচ্ছুই খায়নি বৌমা। ওর না খেয়ে থাকার অভ্যাস নেই। না খেয়ে থাকলেও অসুস্থ হয়ে পড়ে। ওকে জোর করে হলেও খাইয়ে দিও। ভাঙা গলায় কথাগুলো বলেই ওখান থেকে চলে যান শ্রেয়া চৌধুরী। মেহরিমা শ্রেয়া চৌধুরীর যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। পরক্ষণে অযত্নে পড়ে থাকা খাবারের বক্সটার দিকে তাকাতেই দীর্ঘশ্বাস ফেলে। গোধূলি লগ্নে আকাশে ছুটে চলেছে কালো মেঘের ভেলা। বৈরী বাতাসে গাছপালার সাথে সাথে যেন সুউচ্চ বিল্ডিংগুলো দুলে উঠছে। প্রকৃতি তমাশাচ্ছন্ন। সময় বিকেলের শেষ ভাগ হলেও প্রকৃতি দেখে তা বোঝার উপায় নেই। দেখে মনে হচ্ছে মধ্যরাত। হঠাৎ আকাশ ফেটে ঝিরিঝিরি বর্ষণ শুরু হয়। বর্ষণের হাত থেকে বাঁচতে সবাই দ্রুত পায়ে ছুটে চলেছে
এদিকে ওদিকে। শীতের আগমনকে দ্বিগুণ রূপে অনুভব করানোর জন্যই ধরনের বুকে এই বর্ষণ। হৃদিত রাস্তার পাশে একটা ছাতিম গাছের নিচে একমনে দাঁড়িয়ে আছে। হাতের দু আঙুলের ভাঁজে জ্বলন্ত সিগারেট, অর্ধেকটা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। মনের ভেতরটাও ঠিক এভাবেই পুড়ে চলেছে অনিমেষ। সেই খবর কি কেউ রাখে? সবাই তো শুধু কঠিন গম্ভীর হৃদিতটাকে দেখতে পায়। হৃদিত সিগারেট এক টান দিয়ে দৃষ্টিপাত করে মাথার উপরে থাকা গাছটার শুভ্র রঙা গুচ্ছ গুচ্ছ ফুলগুলোর দিকে। শীতের শুরুতেই ফোটে ছাতিম ফুল। স্থানীয়ভাবে কোনো কোনো জায়গায় ছাতিয়ান ছত্তিয়ান নামেও পরিচিত এই গাছ। গোধূলি বেলা থেকে সারা রাত ঝাপটা বাতাসে সুন্দর মধুমাখা মাদকতাময় সুগন্ধ ছড়িয়ে থাকে এই ফুল। হৃদিত গাছের নামটা মনে করার চেষ্টা করে, পরক্ষণে ওর মনে পড়ে যায় গাছটার নাম ডেভিলস ট্রি। ওর বাগান বাড়িতেও দুটো এই গাছ লাগানো আছে, একটা ওর দোলনার বেডরুমের বেলকনি বরাবর, আরেকটা মেন গেটের সামনে। শুভ্র রঙা ফুলগুলো দেখতে হৃদিতের খুব ভালো লাগে। প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যের বাহার দেখে মনটা হালকা হয়। পরক্ষণে কিছু একটা মনে পড়তে চোখ দুটো ছলছল করে ওঠে। ততক্ষণে জোরালো বর্ষণ শুরু হয়েছে, যার ফলে অনায়াসে চোখের পানি লুকিয়ে ফেলতে পারে। হৃদিতের গায়ে থাকা সফেদ রঙা শার্টটা ভিজে ছুপছুপে হয়ে শক্তপোক্ত সুঠাম পুরুষালী দেহের সাথে লেপ্টে আছে। বৃষ্টির ফোঁটা সুদর্শন মুখখানার সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। রাস্তায় দাঁড়িয়ে নিজের সৌন্দর্য দেখিয়ে মেয়ে পটাচ্ছেন। এই কয়দিনেই বুঝি পুরনো হয়ে গেলাম। মেহরিমার কণ্ঠে স্পষ্ট অভিমান। নিচের প্রেয়সীর অভিমানী কণ্ঠ শুনতেই মুচকি হাসে হৃদিত। ঘাড় ঘুরিয়ে মেহরিমার দিকে দৃষ্টিপাত করে। একটা পার্পল কালারের ছাতা নিয়ে মুখটা ফুলিয়ে দাঁড়িয়ে আছে। শরীরে ছড়ানো ডিপ মেরুন কালারের থ্রি পিস। তীব্র বৃষ্টির ফলে মাথার উপর ছাতা থাকা সত্ত্বেও অনেকটা ভিজে গেছে, দেখতে মোহনীয় লাগছে। হৃদিত ঠোঁট কামড়ে আবারও মুচকি হাসে, মুখে বলে, তাই বুঝি? আগে হ্যাঁ। বৃষ্টির মধ্যে আসতে গেলি কেন? কল দিলেই পারতিস। আপনার ফোন বন্ধ দেখাচ্ছে, অনেকবার ট্রাই করেছি। হৃদিত পকেটে হাতড়ে ফোন বের করে। সত্যিই ফোনটা বন্ধ হয়ে গেছে। সরি জান, চার্জ শেষ, আমি খেয়াল করি নাই। মেহরিমা এগিয়ে এসে হৃদিতের মাথার উপর ছাতাটা ধরার চেষ্টা করে। অনেক কষ্টে দু পায়ের পাতার উপর ভর দিয়ে ছাতা ধরতে সফল হয়। মেহরিমার কাণ্ড দেখে পরছায় হৃদিত হেসে ওঠে। মেহরিমা লজ্জা পেয়ে যায়। দুজনের মাঝে 1 ইঞ্চি ব্যবধান। আমি মাঝে মাঝে অবাক হই, এতটুকু একটা মেয়ে আমাকে দিব্যি হাতের ইশারায় নাচিয়ে চলেছে। কথাটা বলেই হাতে থাকা জ্বলন্ত সিগারেটটা ছুঁড়ে ফেলে দেয় মাটিতে। মেহরিমার নরম কোমর আঁকড়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। বৃষ্টির ছাপটায় ল্যাম্পপোস্টের নিয়ন আলোয় চারপাশটা অস্পষ্ট দেখাচ্ছে। আশেপাশে মানুষের কোনো চিহ্ন নেই। হঠাৎ হৃদিতের ঠান্ডা হাতের স্পর্শে কেঁপে ওঠে মেহরিমা। কোনো রকমে বলে, কেউ দেখে ফেলবে, ছাড়ুন। এখানে কেউ আছে নাকি? আর থাকলেও হু কেয়ার্স? মেহরিমাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই ন্যানো সেকেন্ডের ব্যবধানে উঁচু করে তুলে গাছের সাথে চেপে ধরে। হাতে থাকা ছাতাটা রাস্তার দিকে ধরে নিচেদের আড়াল করে অধরে অধর মিশিয়ে দেয়। মেহরিমা ছটফটিয়ে ওঠে। শক্তপোক্ত শরীরের মাঝে থেকে ছাড়া পেতে অনবরত মোচড়া মোচড়ি করতে থাকে। কিন্তু হৃদিতের সুঠাম পুরুষালী দেহের কাছে ও নেহাতে একটা মশা। এভাবেই হুদাই মোছড়ামুছড়ি করে কোনো কাজ হবে না বুঝতে পেরেই একসময় নিচে থেকেই শান্ত হয়ে যায়। হৃদিতের অবাধ্য হাতের বিচরণও থেমে যায়। সময় নিয়ে ছেড়ে দেয় মেহরিমাকে। মেহরিমা লজ্জায় চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে। হৃদিতের ঠোঁটে আত্মতৃপ্তির হাসি। তোর ভালোবাসা ছাড়া এতক্ষণ নিজেকে অসম্পূর্ণ লাগছিল। নাও আই এম ফুলফিল। সিগারেট খেয়ে চুমু খেতে আসবেন না। আই হেট সিগারেট। ওটার গন্ধ আমার সহ্য হয় না। তাহলে কি খেয়ে চুমু খেতে আসবো? হুইস্কি খেয়ে? ওটা বুঝি ভালো লাগে তোর? দেখুন। মেহরিমার মুখের কথা কেড়ে নিয়ে হৃদিত বলে, উইল ইউ শো আপ হিয়ার? মেহরিমা
দ্রুত হৃদিতের মুখ চেপে ধরে। হৃদিতের কথা অসম্পূর্ণই থেকে যায়। আর একটা উল্টাপাল্টা কথা না, আপনি আমায় একটু ভালোবাসেন না, তাই না? এজন্যই আমার কথা শুনতে চাচ্ছেন না। আই এম সরি লিটল কিটি, আর হবে না। হৃদিতের অসহায় চাহনি, সেটা দেখতেই মেহরিমা ফিক করে হেসে ওঠে। গতকাল রাতের পর থেকেই প্রথম একটু হাসে মেহরিমা। হৃদিতের বক্ষস্থলে প্রশান্তি অনুভূত হয়। মেহরিমা হাসি থামিয়ে নিচে থেকেই বলে, জানেন, আল্লাহর রহমতে বাবার অপারেশন সাকসেসফুল হয়েছে। ডক্টর আঙ্কেল জানিয়েছেন 2-1 ঘন্টার মাঝেই বাবার সেন্স ফিরে আসবে। ভালো তো। ভালো কি? বলুন আলহামদুলিল্লাহ। হৃদিত মৃদু হেসে আলহামদুলিল্লাহ বলে। মেহরিমা চুপচাপ হৃদিতের হাত ধরে সামনে হাঁটতে থাকে। হৃদিত চুপচাপ ভদ্র ছেলের মতো মেহরিমার সাথে তাল মিলিয়ে হাঁটে। লিফটে উঠে 7 তলার বাটন চেপে হৃদিতের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায় মেহরিমা। আমাকে মিথ্যা কেন বলেছেন? মেহরিমার কথায় হৃদিত ভ্রু যুগল কুঁচকে ফেলে। কিসের মিথ্যা? আপনি আজ সারাদিন না খেয়ে আছেন কেন? ইচ্ছে হয়নি তাই। আমিও না খেয়ে আছি। কথাটা শুনতেই হৃদিতের ভ্রু চূড়া শিথিল হয়ে যায়। অবাক কণ্ঠে বলে, তখন তুই খাসনি? না। কিন্তু কেন? ইচ্ছে নেই তাই। হৃদিতের কণ্ঠে এবার অসহায়ত্ব ফুটে ওঠে। এগিয়ে এসে মেহরিমার মুখটা 2 হাতের মাঝে নিয়ে বলে, তাই বলে তুই সারাটা দিন না খেয়ে থাকবি জান? সব ভুল আমার, তোর দিকে আরও ভালোভাবে খেয়াল রাখা উচিত ছিল। আমায় ক্ষমা করে দে, খুব কষ্ট হচ্ছে, তাই না সোনা? হৃদিতের এত ভালোবাসা পেয়ে মেহরিমা আপ্লুত হয়ে পড়ে। চোখের কোণায় জলেরা চিকচিক করে ওঠে। অভিমানী কণ্ঠে বলে, আরেকজনও তো না খেয়ে আছে, সেই বেলায় কিছু না, তাই না? তাকে বলে দেবেন তিনি না খেলেই মেহুও খাবে না। সে কি শুধু একাই ভালোবাসতে জানে নাকি? মেহরিমার বাচ্চামিতে হৃদিত না চাইতেও হেসে ওঠে। চোখের পানি মুছে দিয়ে কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়। মহারানী, আমার বড় ভুল হয়ে গেছে। এখন কি ভুলের জন্য এই অধমের গর্দানটা নিয়ে নেবেন? আপনি চাইলে নিতে পারেন। এইবার প্রথম ভুল, সেজন্য ক্ষমা করা হলো। পরবর্তীতে কিন্তু আর ক্ষমা পাবেন না। সত্যি গর্দান নিয়ে নিব। যথা আজ্ঞা মহারানী। দুজনেই দুজনের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে পরক্ষণেই হেসে ওঠে। নিচেদের ফ্লোরে পৌঁছাতে ওরা লিফট থেকে বের হয়ে আসে। মেহরিমা হৃদিতকে নিচের পিছু পিছু আসতে বলে। সোজা হলরুমের দিকে চলে যায়। দুজনকে অর্ধভিজে অবস্থাতে দেখতেই করিডোরের উপস্থিত বাড়ির সবাই চাপা হাসে। জলিল শেখের অপারেশনটা ঠিকঠাক ভাবে হওয়াতে সবাই অনেকটা টেনশন ফ্রি এখন। মেহরিমা হাত ধুয়ে আসে। হৃদিত ততক্ষণে মেহরিমার পাশে এসে দাঁড়িয়েছে। ওর ওড়না নিয়ে মাথা মুছতে মুছতে বলে, খেয়ে আমার সাথে বাসায় যাবি। ড্রেস চেঞ্জ করতে হবে, এভাবে বেশিক্ষণ থাকলে তোর ঠান্ডা লেগে যাবে। আর নিজের যে ইতোমধ্যে নাক মুখ লাল হয়ে গেছে সেদিকে খেয়াল আছে? এই তো এখন তুই খেয়াল করলি, তুই আর আমি তো একই হলাম, তাই না? থাক, আর ঢং করতে হবে না, জলদি খেয়ে নিন। কয়েক সেকেন্ড পেরোতেই হৃদিত হাঁচি দিতে শুরু করে। মুখমণ্ডল লাল টকটকে হয়ে ওঠে। মেহরিমা হৃদিতের কপালে হাত দিয়ে দেখে তাপমাত্রা তুলনামূলক অনেকটা বেশি। মেহরিমার রাগে কষ্টে কান্না পায়। বৃষ্টির পানি যখন সহ্য হয় না তখন ভিজতে যান কেন? এক ঝামেলার মধ্যে আরেক ঝামেলা না বাঁধালে আপনার ভালো লাগে না, তাই না? বৃষ্টির পানির সাথে নিজের মনের সব ক্ষত বিষাদ ধুয়ে নিঃশেষ করে দিতে। দেহের জ্বর হলে কেয়ার করার জন্য তুই আছিস, আরও কত শত মেডিসিন আছে, কিন্তু মনের ক্ষত, সেটা ঠিক করার জন্য তো কেউ নেই, কোনো মেডিসিন নেই। সেটা তো দিন শেষে আমাকেই সারতে হবে জান। মেহরিমা অবাক হয়ে সবটা শুনে ঠোঁটে হাসি টেনে বলে, ক্ষত সারাতে চাইলে বারবার সেটাকে স্পর্শ করা বন্ধ করুন। আমাদের জীবন মায়ায় আটকে যাওয়া এক অবরুদ্ধ কারাগার। আর কথা যখন মা বাবা পরিবারকে নিয়ে, তখন সেই মায়া অসীম। চেষ্টা করুন, আপনিও ক্ষত সেরে উঠতে পারবেন। আপনাদের ভেতরের কোনো কিছুই আমি জানি না, তবে সব সময় আপনার পাশে আমাকে পাবেন। আমার জীবনের গল্পটা ভূমিকাহীন অ্যাঞ্জেলা, তুই খুব সহজেই সবটা পড়তে পারবি, কিন্তু বুঝে উঠতে পারবি না। আপনাকে বোঝার জন্য, জানার জন্য আমার সারাটা জীবন পড়ে আছে। প্রতিদিন একটু একটু করে জানবো, বুঝবো, তাহলে তো হবে।
প্রত্যুত্তরে হৃদিত মুচকি হাসে। মেহরিমা আর কথা না বাড়িয়ে শ্রেয়া চৌধুরীর আনা বক্স থেকে খাবার তুলে হৃদিতের মুখের সামনে ধরে, আর অমনি হৃদিতের চোয়াল শক্ত হয়ে যায়। এটা ওনার আনা খাবার, তাই না? কার? শ্রেয়া চৌধুরীর। খাবার তো খাবারই, এখানে কি কোথাও মায়ের নাম লেখা আছে? কথা কম বলে খেয়ে নিন তো, আমার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। হৃদিতের কথা বলার জন্য মুখ খুলতেই মেহরিমা ওর মুখে খাবার পরে দেয়। হৃদিতের হাবভাব দেখে তৎক্ষণাৎ বলে ওঠে, খাবার ফেলে দিলে কিন্তু আমি আর খাবো না। ব্যাস অমনি অগত্যা হৃদিতকে অনিচ্ছা নিয়েই খেতে হয়। মেহরিমা মনে মনে হাসে। এই ছেলেকে সোজা করা ওর বাম হাতের ব্যাপার। বাবার সেন্স আসলে তারপর বাসায় যাই কিন্তু। নো, তোকে নিয়ে আমি কোনো রিস্ক নিতে পারবো না জান। এখান থেকে এমপির বাসা মাত্র 10 মিনিটের রাস্তা। কিন্তু ওখানে যে আমি পরবোটা কি? ওয়েল, লিভ ইট, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়্যার এনিথিং। এমনিতেও একটু আগেই তো তুই বললি। মেহরিমা কটমট করে তাকায়। হৃদিত চুপ হয়ে যায়, ঠোঁটে দুষ্টু হাসি। জানালার নিকট দাঁড়িয়ে থাকা শ্রেয়া চৌধুরীর মুখে প্রশান্তির হাসি ফুটে ওঠে। ওদের কথা শুনতে না পারলেও নিজের হাতে রান্না করা খাবার ছেলেকে খাওয়াতে পেরে মনে মনে মেহরিমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। হৃদিত মায়ের হাতের খাবারের স্বাদ খুব সহজেই বুঝে যায়। তার ছেলের হাসি দিয়ে জানালার দিকে তাকায়। ভেবো না এইসব করে নিজের পাপকে মুছতে পারবে। মেহুমা অতীত জানে না, বিধায় এগুলো করেছ। জানলে তোমার প্রাপ্য শাস্তিও নিজেই দেবে। নিজের স্বামীর কথায় শ্রেয়া চৌধুরী হেসে উঠে বলেন, আমার সাথে তুমিও তো সমান দোষী। সমস্যা নেই, দুইজনেই একসাথে মিলে শাস্তি ভোগ করব, কেমন? আরিফ চৌধুরী মুখটা থমথমে হয়ে যায়। রক্তচক্ষু দিয়ে শ্রেয়া চৌধুরীর দিকে তাকিয়ে থাকেন। শ্রেয়া চৌধুরীর মুখের কুটিল হাসি। মাঝে কেটে গেছে 15 দিন। 3 দিন হলো মেহরিমা গ্রামে এসেছে। নিচের বাড়িতে এসে সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচে। চৌধুরী পরিবারের সবাই অপারেশনের পরের দিনে চলে এসেছিলেন। আরিফ চৌধুরী আয়াস থাকায় মেহরিমাদের অতটা সমস্যা হয়নি। তাছাড়া প্রতিবেলা শ্রেয়া চৌধুরী রান্না করে খাবার পাঠাতেন। সময় পেলে নিচেও এসে দেখে যেতেন। জলিল শেখ এখন মোটামুটি অনেকটা সুস্থ, তবে কোনো এক কারণে উনি সবসময় মনমরা হয়ে থাকেন। দেখে মনে হয় কোনো এক গভীর চিন্তায় মগ্ন। কথা বলাও কমিয়ে দিয়েছেন। এই কয়েকদিনেই মুখে বয়সের ছাপ পড়ে গেছে। বাবার নীরবতা মেহরিমাকে ভেতরে ভেতরে দিশেহারা করে তুলেছে। হঠাৎ এই নীরবতা ঠিক মেনে নিতে পারছে না। জলিল শেখের পরিবর্তন নিয়ে অবনী শেখও বেশ চিন্তিত। গতকাল চৌধুরী পরিবারের সবাই এসে দেখে গেছে জলিল শেখকে। মেহরিমা শেখ বাড়িতেই আছে। ভেবে রেখেছে বাবা সুস্থ না হওয়া পর্যন্ত এ বাড়িতেই থাকবে। হৃদিত আজ আর শেখ বাড়িতে আসবে না, নিচের বাগান বাড়িতে গেছে। সময় রাত 10টা। জলিল শেখ বেডের হেডে বোর্ডের সাথে বালিশ রেখে হেলান দিয়ে বসে আছেন। মেহরিমা নিচের হাতে বাবাকে খাইয়ে দিয়ে মেডিসিন খাওয়াচ্ছে। অবনী শেখ রাতের টুকিটাকি কাজ শেষ করে রুমে আসেন। সামনের মাসে ঢাবির অ্যাডমিশন টেস্টের ডেট দিয়েছে। এই কয়দিন ঢাকাতে থাকায় একটুও পড়াশোনা করা হয়নি মাধবীর, তাই পড়ার জন্য নিচের রুমে গেছে। 5 মিনিট হতে চলল। ও বাবা, তোমার এখন কেমন লাগছে? ভালো আম্মা। তুমি কি এখন কিছু করবা? না বাবা। আসো, তোমার সাথে গল্প করি। 15 দিন পরে বাবাকে আগের মতো কথা বলতে দেখে মেহরিমার বুকে প্রশান্তির হাওয়া ছড়িয়ে পড়ে। ও উৎফুল্ল হয়ে বাবার পাশে বসে। বাবার ডান হাতটা হাতের মুঠোয় নিয়ে বলে, বলো বাবা, আজ তোমার সাথে অনেক গল্প করব, তোমার সব কথা শুনবো। মেয়ের কথায় জলিল শেখ মৃদু হেসে বলেন, আজ তোমাকে আমার ভালোবাসার গল্প শোনাবো, শুনবে তো? অবশ্যই বাবা, বলো তুমি। আমি আর তোমার মা কাজিন, সেটা তো জানো আম্মা? হ্যাঁ বাবা। আচ্ছা শোনো তাহলে। তোমার মা আমার বেশ অনেক বছরের ছোট। আমাদের বকুল গাছ আছে না মা, ওইখানে আগে না আমার বাড়ি ছিল। আর আমার
ছোট্ট চাচা মানে তোমার নানু ভাইয়ের বাসা ছিল আমাদের শিউলি ফুলের গাছ আছে না ওখানে। বাবা, আমার নানুর বাসায় এই গ্রামেই ছিল। অবিশ্বাস্য কণ্ঠস্বর মেহু রিমার। মেয়ের কথায় মুচকি হাসেন জলিল শেখ। হ্যাঁ মা, তারপর শোনো, তোমার মা ছোটবেলা থেকেই খুব চঞ্চল ছিল। অতসী ছিল ওর পুরোই উল্টো, নম্র ভদ্র নরম মনের নির্ভেজাল একজন মানুষ। আর শাহিন তো ছোটবেলা থেকেই খুব শান্ত। ব্যতিক্রম ছিল শুধু তোমার মা। অবনীর নামে প্রতিদিন পাড়ায় প্রতিবেশীর থেকে বিচার আসতো। একদিন কারোর মাথা ফাটিয়ে দিত, তো অন্য কারোর মাথার চুল ছিঁড়ে দিত। এইভাবেই বড় হতে থাকে অবনী। মূলত ওর চঞ্চলতার জন্য ওর প্রেমে পড়েছিলাম আমি। আমি তখন ক্লাস 10-এ পড়ি আর অবনী 4-এ। সেদিন স্কুলের মারপিট করে আমার কাছে এসছে। ছোটো মার ভয়ে বাড়ি যেতে পারছে না। ছোটো মার হাত থেকে নাকি ওকে বাঁচাতে হবে। বাঁচিয়েও ছিলাম বলাই বাহুল্য। ছোট কাকা অবনীকে মাত্রাতিরিক্ত ভালোবাসত, তাই অবনী শুধু মাত্র ভয় পেত ছোটো মাকে। বাড়িতেও ওকে বাঁচিয়ে দিলেও সেবার ওর শেষ রক্ষা হয়নি। সেদিন স্কুলে পুরো ঘটনা ছড়িয়ে পড়ে গ্রামে। এক মেয়ের মাথা ফাটিয়ে দিয়েছে কি না, কারণটা হচ্ছে সে অবনীকে দাঁত বুকরি বলে রাগিয়েছে। সেই রাত চৌধুরীরা বিচার পর্যন্ত বসিয়েছিল, কারণ মেয়েটা ছিল আয়রা চৌধুরী। তাহলে ভাবতে পারছো তোমার আমার কোন লেভেলের দুষ্ট ছিল। তবে হ্যাঁ, তোমার মায়ের একটা ভালো গুণও ছিল, কোনো অন্যায় মেনে নিত না, শুধু প্রতিবাদী ছিল, ঠিক এখনকার মতোই। বাবা, তাহলে মানুষ তো ঠিকই বলে আমি মায়ের মতো হয়েছি। হ্যাঁ আম্মা, তুমি পুরোটাই তোমার মায়ের মতো হয়েছো। আর মাধবী আম্মা অতসীর মতো। তোমার মা আমার এক পাক্ষিক ভালোবাসা ছিল। যখন থেকে আমি আমার অনুভূতি বুঝতে শিখেছি তখন থেকেই অবনী আমার ভালোবাসা ছিল। সালটা ছিল 1986। একদিন খুব ধুমধাম করে অতসীর বিয়ে হয়ে যায়। আমিও ওটার অপেক্ষায় ছিলাম। ছোট কাকার কাছে যে নিজের জন্য অবনীর হাতে চাই, কিন্তু আফসোস তিনি আমার মতো বেকার ছেলের হাতে মেয়ে দিবেন না। আমি যতই ভাইপো হই না কেন, ছোট মেয়ের ক্ষেত্রে তিনি ছিলেন বড়ই দায়িত্বশীল। অতসীর প্রতি এতটা দায়িত্বশীল কখনোই ছিলেন না। অতসীর প্রতি যদি আরেকটু দায়িত্বশীল হতেন তাহলে হয়তো অতসীর জীবনটা অন্যরকম হতে পারত। কথাটা বলে একটা দীর্ঘ শ্বাস ফেলেন জলিল শেখ। যাই হোক, ততদিন ঢাবি থেকে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে। তোমার মা তখন সবে কলেজে ভর্তি হয়েছে। তবে ছোট কাকা আমাকে কথা দিয়েছিল চাকরি পেলে অবনীকে আমার হাতে তুলে দেবে। আমার চাকরি পাওয়া পর্যন্ত উনি অপেক্ষা করবেন। তখন আমি টকবগে যুবক, রক্ত গরম আমার। অবনীকে পাওয়ার জন্য অন্যরকম জেদ ধরেই আবারও ঢাকায় ফিরে গেলাম। চাকরির জন্য ছোটাছুটি করতে লাগলাম। এইভাবেই ঢাকা শহরে চাকরি খুঁজে যেয়ে জড়িয়ে পড়লাম ছাত্র রাজনীতিতে। তবুও চাকরির জন্য কম বেশি চেষ্টা করতাম। এইভাবেই কেটে গেল 3টা বছর। 1988 সালের জুলাই মাসে অবনীর ঢাবিতে বাংলা ডিপার্টমেন্টে পড়ার সুযোগ হয়ে যায়। ও যে ঢাকাতে যে ঢাবিতে পরীক্ষা দিয়ে এসছে সেটাও আমি জানতাম না। গ্রামে তখন হাতে গোনা কয়েকজন ইউনিভার্সিটিতে পড়তো, বাকি সবাই স্কুলের গণ্ডি পর্যন্তই সীমাবদ্ধ ছিল। কেউ কেউ কলেজ পর্যন্ত পড়তো। এই যা, অবনী প্রথম সেমিস্টার গ্রাম থেকেই পড়ার ইচ্ছা প্রকাশ করেছিল, জাস্ট পরীক্ষার সময় যে পরীক্ষা দিয়েই আসবে। আমি ওর জন্য যাবতীয় সব বই কিনে এনে গ্রামে দিয়ে যাই। তারপর মাঝে 6 মাস আর কোনো খোঁজখবর পাইনি ওর। তখন তো ফোনের যুগ ছিল না, তখন ছিল চিঠির যুগ। যাই হোক, ঠিক 6 মাস পরে 1989 সালের ফেব্রুয়ারি মাসে গ্রাম থেকে বাবার দেওয়া একটা চিঠি পাই আমি। বাবার দেওয়া চিঠিটা আমি যখন পড়ি তখন ধরনের বুকে তমসা নেমেছে। চিঠিটা পড়েই শেষ করতেই আমার পৃথিবী থমকে যায়। আমি এক কাপড়ে বের হয়ে আসি গ্রামের উদ্দেশ্যে। বুকের মাঝে তৎক্ষণাৎ ক্ষণে ক্ষণে উকি দিয়ে উঠছে মূল্যবান কিছু হারিয়ে ফেলার ভয়। সেই সময় আমি টিউশন করে নিজে চলতাম। বাবার থেকে ইচ্ছে করে টাকা নিতাম না। মাসের শেষের দিকে হওয়ার হাতে টাকাই ছিল না। আমার এক বন্ধুর থেকে টাকা ধার নিয়ে বাস স্ট্যান্ডে চলে আসি। কপাল ভালো থাকায় ওই রাতে শেষ বাসটাও পেয়ে যাই। গ্রামে এসে পৌঁছে রাত 12টার সময়।